আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আসিফ হোসেন আজকের এই সেশনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আমাদের যে সিরিজ স্টোরি বিহাইন্ড এ ডায়াগনোসিস এর কেস 3 নিয়ে আমরা ডিসকাশন করার চেষ্টা করব। সো আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা সামনে অনেকগুলো এডুকেশনাল কন্টেন্ট ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব। সো আমি শুরু করে ফেলি। আজকের আমাদের টপিক হচ্ছে, ইজ ইনভেস্টিগেশন নেসেসারি? আমরা ইনভেস্টিগেশন করব কি করব না? কারণ যখন আমাদের একটা সাধারণ মানুষের একটা প্রচলিত ধারণা আছে যে ইনভেস্টিগেশন করা, ডাক্তাররা রোগ নির্ণয় করতে পারে না দেখে ইনভেস্টিগেশন গুলো করে। সো সেই সকল ক্ষেত্রে আমাদের প্রপার কাউন্সিলিং করাটা অত্যন্ত জরুরি, যে কেন আমরা একটা পেশেন্টকে ইনভেস্টিগেশন করাচ্ছি, ইনভেস্টিগেশন আমাদের কতটুকু প্রয়োজন রোগ নির্ণয়ের স্বার্থে, রোগের কমপ্লিকেশন গুলোকে সার্চ করার স্বার্থে, পেশেন্টের উন্নতি এবং প্রগনোসিস গুলোকে মেনটেন করার স্বার্থে। সেই জিনিসটা প্রপার কাউন্সিলিং করাটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য, আমার জন্য অতীব গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এটা মাস পপুলেশনের জন্য না, এটা ফর মেডিকেল স্টুডেন্টস অ্যান্ড ডক্টরস অ্যান্ড ট্রেনি অ্যান্ড কনসালটেন্ট অলসো। সো আজকে আমরা এটা নিয়ে আমাদের ডিসকাশন টপিক, যে ইনভেস্টিগেশন আমাদের জন্য কতখানি ইম্পর্টেন্ট, যেই সকল ক্ষেত্রে আমরা অনেক সময় ক্লু বের করতে পারি না, তখন ইনভেস্টিগেশনের প্রয়োজনীয়তা কতটুকু। সো সেই সকল ক্ষেত্রে নিয়ে আমি দুটা কেস সিনারিও ডিসকাস করব। অল দিস টু কেস সিনারিও এটা চেম্বার সেটিংসে মানে এটা আমরা আমাদের প্রখ্যাত প্রখ্যাত প্রফেসর এবং আমাদের খুবই প্রাণপ্রিয় শিক্ষক প্রফেসর ডক্টর আজিজুল কাহার স্যারের চেম্বারে আমরা যে পেশেন্ট গুলো দেখেছি, এরকম দুইটা খুবই কমন কেস, যে খুবই আনকমন কেস এরকম না, খুবই কমন কেস নিয়ে আমরা ডিসকাশন করার চেষ্টা করব। সো আর বেশি দেরি না করে আমরা শুরু করে ফেলি। ডিসক্লেমার: this session is to describe how a diagnostician has dealt with a particular case to make a proper rational diagnosis. Before proceeding further, always remember it is the nature of human being to do mistakes. No one is immune from doing mistakes, particularly in the field of medicine. সো এটা আমরা প্রত্যেকটা সেশনে আমরা বলি, আমাদের এটাকে মনে রাখতে হবে। সো আমাদের যতগুলো পেশেন্ট আমরা পাই ইন জেনারেল সেটিংসে, সেটা চেম্বারেই বলেন, সেটা আমাদের ওয়ার্ড সেটিংসেই বলেন না কেন, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, যেই পেশেন্টগুলো ট্রিটমেন্টকে অ্যাফোর্ড করতে পারে, ইনভেস্টিগেশন অ্যাফোর্ড করতে পারে, রুগীর ডায়াগনোসিস করার স্বার্থে আপনি রেশনাল ইনভেস্টিগেশন দিলে পেশেন্ট করতে পারবে, তাকে যদি আপনি বুঝিয়ে দেন তার এইটুকু সামর্থ্য আছে, এই এই ইনভেস্টিগেশন গুলো এবং এই ট্রিটমেন্ট গুলো পেশেন্ট হচ্ছে অ্যাফোর্ড করতে পারবে। দুই নাম্বার, আমাদের যে পেশেন্ট বাল্ক, সেটা হচ্ছে কোনো কিছু অ্যাফোর্ড করতে পারবে না। আমাদের বাংলাদেশে স্টিল লো রিসোর্স সেটিংস অনেক চিকিৎসা দেওয়া হয়। আমাদের গ্রামে বিশেষ করে অনেক রুগী আছে যেখানে আপনি রেশনালিটি গাইডলাইন ফলো করে চিকিৎসা দিতে পারবেন না। একটা পেশেন্ট যদি গ্রামের রুগী, অনেক রুগীকে দেখেই বোঝা যাবে যে পেশেন্টকে ইনসুলিন ছাড়া ডায়াবেটিস দেওয়া সম্ভব না, কিন্তু সেই পেশেন্টটা ইনসুলিন কিনারও সামর্থ্য নাই। আমার এই হাসপাতাল থেকে সরকারি সাপ্লাই হিসেবে ইনসুলিনও এখনো ওয়াইডলি অ্যাভেলেবল না, দেওয়ার কোনো সেটিংস নাই। সো সেই সকল ক্ষেত্রে আমরা তাদেরকে ওরাল মেডিকেশনই রুগীর জন্য, যেটা যেটা আমাদের সরকারি ভাবে সাপ্লাই আছে সেটাই আমরা দেওয়ার চেষ্টা করব। সো আমাদের একটা ক্যান অ্যাফোর্ড, আরেকটা ক্যান্ট অ্যাফোর্ড, যেখানে আপনি কোনো কিছুই করতে পারবেন না, রুগীর জন্য আপাত দৃষ্টিতে কাজ চালানো, ট্রিটমেন্টটা এনশিওর করাটাই আপনার জন্য মুখ্য উদ্দেশ্য। তিন নাম্বার জিনিস হচ্ছে এমন কিছু রুগী, যেই রুগীগুলো ঠিক যে অ্যাফোর্ড করতে পারে তা না, কিন্তু আপনি তাকে সাহায্য করলে রুগীটার একটা ভালো উন্নতি হতে পারে। তো সেই যে তৃতীয় যে শ্রেণীটা, এই শ্রেণীটার জন্যই আপনার কিন্তু অনেক কিছু করার আছে। কারণ যারা অ্যাফোর্ড করতে পারে, তারা যদি আপনি ভালো চিকিৎসা নাও দেন, তাহলে সে অনেক বেটার জায়গায়, ইভেন দেশের বাইরেও যেতে পারে। ক্যান্ট অ্যাফোর্ডকে আপনি বেসলাইন চিকিৎসা দেওয়াটাই তার জন্য সবচাইতে উত্তম। কিন্তু এর বাইরে যে একটা শ্রেণী আছে যারা আপনি যদি কিছু সহায়তা করেন, তারাও একটু অ্যাফোর্ড করতে পারে, দুটা মিলে সেই রুগীটাকে কিন্তু আপনি প্রপার বেনিফিট দিতে পারবেন। সো ইউ ক্যান হেল্প দ্য গ্রে এরিয়া বা দ্য ইয়েলো এরিয়া ইন দিস সিনারিও, এটা কিন্তু আমাদের জন্য মনে রাখতে হবে। সো আমি জাস্ট একটা কমন একটা এক্সাম্পল দিই। একটা যে কোনো, আমাদের অনেক রোগী হাইপার টেনশন নিয়ে আসে। আমরা প্রথমবার দেখা যাচ্ছে যে কোনো পেশেন্টের হাইপার টেনশন আসে। সো আমরা হাইপার টেনশন থাকলে কিন্তু রুগীকে কিছু ইনভেস্টিগেশন করতে দিই। যেমন একটা ইউরিনারি করতে দিই, সেরাম ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইট করতে দিই, একটা ব্লাড গ্লুকোজ করতে দিই। প্রচলন কম, কিন্তু তারপরে এই কন্ডিশনে থাইরয়েড এবং একটা লিপিড প্রোফাইল, ফাস্টিং লিপিড প্রোফাইলটা করতে দেওয়া উচিত।
মানে এটা কোনো মেটিকুলাস ডিসিশন গুলো বা অ্যান্টি হাইপারটেনসিভের সাথে অন্য কোনো চিকিৎসা দরকার কিনা সেই জিনিসটা মেনটেন করার স্বার্থে। সো এই যে ইনভেস্টিগেশন গুলো আমরা কিন্তু লো রিসোর্স সেটিংসে রুগীদের কমনলি করি না। কারণ করি না কেন? কারণ পেশেন্ট এই কন্ডিশন আমাকে হাজার খালি প্রশ্ন জিজ্ঞাসা করবে যে আমার একটা সিম্পল প্রেশার ধরা পড়েছে, আপনি এই জন্য আমাকে এতগুলো পরীক্ষা করতে দিচ্ছেন কেন, তাই না? সো এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় একটা, এই ইনভেস্টিগেশন গুলো আমাদের কিন্তু একটা লুক্রেটিভ ডায়াগনোসিস বা পেশেন্টের জন্য বেনিফিট হতে পারে এমন কোনো ডায়াগনোসিস প্রোভাইড করতে পারে। সো এই ইনভেস্টিগেশন গুলো আমরা সাধারণত একটা হাইপারটেনশন পেশেন্টের ক্ষেত্রে করি, এটা ডেভিডসন চার্ট থেকে নেওয়া। সো আজকের আমাদের যে দুইটাই সিনারিও, দুটাই হচ্ছে চেম্বার সেটিংসে। সো চেম্বার সেটিংসে দুটো সিনারিও নিয়ে আমরা আলোচনা করব। সো কেস 3.1। 3.1 এর রুগীটা আমার কাছে এসেছে, মানে আমাদের স্যারের কাছে এসেছিলেন ফিভার নিয়ে ফর সেভারাল উইকস। এই সেভারাল উইকস এর জ্বরে পেশেন্ট অনেকগুলো ডক্টর দেখিয়েছিলেন এবং কোয়াকও দেখিয়েছিলেন, কিছু ডক্টর দেখিয়েছিলেন, ইভেন দু একজন কনসালটেন্টের দেখানো হিস্ট্রি আছে। পেশেন্টের হিস্ট্রির মধ্যে আছে মেল অফ 40, 40 বছর, মোটামুটি 5 উইকস এর ফিভার ছিল, অনেকগুলো ইনভেস্টিগেশন করিয়েছে যার মধ্যে সিবিসি, ইএসআর, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, একটা এক্সরে করিয়েছিল বাট এক্সরেটা ঠিক মতো বোঝা যাচ্ছিল না, এবং সবগুলোর এভিডেন্সে ইএসআরটা একটু বেশি ছিল। পেশেন্টকে বেশ কয়েক দফা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, 5 সপ্তাহের মধ্যে 2 দফা অ্যান্টিবায়োটিক খেয়েছে, পেশেন্ট কোনো রকম রেসপন্স করে নাই। এই প্রবলেম নিয়ে রুগী আসলো সেভারাল উইকস অফ অ্যান্টিবায়োটিক ইউজেস, মানে এর 5 সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট 4 সপ্তাহ সে 2-3 পদের অ্যান্টিবায়োটিক খেয়েছে, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি। এবং সর্বশেষ যে কনসালটেন্ট ছিলেন উনি হচ্ছে এটা সিটি একটা অ্যাডভাইস করে এটা প্রফেসর আজিজুল কার স্যারের কাছে রেফার করছিলেন। তো যখন এটা রেফার করলেন তখন হচ্ছে আমরা যখন পেশেন্টটাকে দেখলাম, পেশেন্ট ওয়াজ ফেব্রাইল এবং পেশেন্টের কোনো রকম ক্লাবিং বা কোনো রকম লিম্ফ্যাডেনোপ্যাথি ছিল না। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে প্রথমে যখন স্যারের রোগীগুলো আমরা হিস্ট্রি নিতাম, সাথে আমরা কিছু এক্সামিনেশনও করে দিতাম। সো সেখানে আমরা পেলাম লোয়ার জন্য ক্রিপিটেশন, কিন্তু যখন আমার কাছে এটা আমি একটু ক্রিপিটেশনই মনে হচ্ছিল, রাব আমি সিরিয়াসলি বলতে পারতাম না ওই সময়টাতে। বাট স্যার আমাকে তখন ডেকে নিয়ে ভেতরের রুমে ডেকে নিয়ে বললেন যে অস্কাল্টেড দ্য চেস্ট। আমি সেকেন্ড বার দেখলাম, আমার কাছে মনে হলো যে পেশেন্টের লোয়ার জোনে ক্রেপস আছে, কিন্তু স্যার ওটা বলে দিলেন যে এটা টিপিক্যালি ক্রেপস না, দিস ইজ দ্য প্লুরাল রাব। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি প্লুরাল রাব চিনলাম। ঠিক আছে, এরপরে স্যার কিছু বেসলাইন টেস্ট করতে দিলেন ইনক্লুডিং চেস্ট এক্সরে। আমি একটা কথা বলে দিই, পেশেন্ট কিন্তু আগে থেকে স্পুটাম ফর এএফবি, জিন এক্সপার্ট দুইটা টেস্টই করে নিয়ে আসছে, অ্যান্ড বোথ অফ দ্য টেস্ট ওয়াজ নেগেটিভ। খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দ্যাট ওয়াজ দ্য এক্সরে। এই এক্সরেটা আমাদের ওই সময় থেকেই, মানে আমরা ছবিটা তুলে রেখেছিলাম, দ্যাট ওয়াজ দ্য টিপিক্যাল এক্সরে। যখন এক্সরেটা আমরা, মানে স্যার এক্সরেটা করে নিয়ে আসলো, আমাদেরকে রুমে ডাকলেন, দিয়ে বললেন যে ইন্টারপ্রিট দ্য এক্সরে ফাইন্ডিংস। আমাদের কাছে অ্যাপারেন্টলি অনেক কিছু মনে ছিল যে এই জায়গাটা একটু হাইপার ট্রান্সলুসেন্ট কিনা, কিন্তু আসলে এগুলা কিছুই ছিল না। স্যার আমাদেরকে তখন চেক করতে বললেন যে জাস্ট হার্টের পেছন দিকে এখানে কার্ডিয়াক শ্যাডোটা আসলে এই জায়গা পর্যন্ত আছে মোস্ট লাইকলি, কিন্তু কার্ডিয়াক শ্যাডোর মাঝখানেই আপনি দেখেন যে ডায়াফ্রামটা এখানে কিছু একটা একটা লেভেল মনে হচ্ছে হার্টের জাস্ট পেছন দিকে। স্যার এই জায়গাটাতে এবং এই জায়গার মধ্যে পেশেন্ট হ্যাভি প্লুরাল রাব লেফট লোয়ার চেস্টে। স্যার বললেন যে দেয়ার কুড বি এ পসিবিলিটি অফ সাবপালমোনারি ইফিউশন হেয়ার। ঠিক আছে, এবং দ্যাট ওয়াজ এ বিট ডিফিকাল্ট ফর এনিবডি টু ইন্টারপ্রিট, কারণ এর আগে একটা এক্সরে করা ছিল, এটা ইন্টারপ্রিটেশন ওই সময় আনফর্চুনেটলি হয় নাই। স্যার এটা বললেন চেস্ট এক্সরে পিএভিও দেয়ার কুড বি সামথিং বিহাইন্ড দ্য হার্ট এবং ইট কুড বি সাম ইফিউশন। ওকে, পেশেন্টের এমনি যে বেসলাইন টেস্টগুলো হলো সেখানে ইএসআর সিআরপি এলিভেটেড ছিল, ক্রিয়েটিন ইলেকট্রোলাইটও স্যার করতে দিয়েছেন, দ্যাট ওয়াজ ইনসিগনিফিকেন্ট, ওরকম কোনো মনে ছিল না আমাদের। স্পুটাম ফর এএফবি জিন এক্সপার্ট আগেই করা ছিল, স্যার এটা রিপিট করতে দেননি। স্যার মনে হয় শুধু জিন এক্সপার্টটা সম্ভবত করতে দিয়েছিলেন কিনা, মানে আগে এএফবি নেগেটিভ ছিল, স্যার জিন এক্সপার্ট করতেন, দ্যাট ওয়াজ অলসো নেগেটিভ। এরপরে স্যার যখনই এক্সরেটা দেখলেন ফলো আপে, স্যার তখনই একটা ইনভেস্টিগেশন দিলেন যে আল্ট্রাসোনো গাইডেড। ও এর আগে আমি একটা বলি, দিস ওয়াজ এ টিপিক্যাল কেস অফ সাবপালমোনারি ইফিউশন। আমরা যদি একটা টিপিক্যাল সাবপালমোনারি ইফিউশন একটা ছবি দেখি, দেখেন এই জায়গাটাতেও দিস ইজ দ্য ডায়াফ্রাম, ডায়াফ্রামের জাস্ট নিচের দিকে একটা এয়ার ফ্লুইড লেভেলের মতো মনে হচ্ছে। সো দিস ইজ সাবপালমোনারি ইফিউশন। সো এই জিনিসটাকেও আমাদের কিন্তু টিপিক্যাল এক্সরে। এই পেশেন্টে দেখেন এখানেও প্লুরাল ইফিউশন আছে, কস্টোফেনিক কার্ডিওফেনিক অ্যাঙ্গেল ব্লান্ট। এই জায়গার মধ্যেও দেখেন দেয়ার ইজ প্লুরাল ইফিউশন এবং ইনক্লুডিং দেয়ার ইজ সাবপালমোনারি ইফিউশন।
So bilateral asymmetrical pleural effusion including রাইট সাইডের সাবপালমোনারি ইফিউশন, এটা কিন্তু এই কন্ডিশনে কিন্তু ইম্পর্টেন্ট। সো স্যার যেটা করতে দিলেন, এখানে একটা আল্ট্রাসোনো গাইডেড একটা টেস্ট করতে দিলেন, আল্ট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন ফ্রম দ্যাট লেফট লোয়ার চেস্ট, এবং স্যার যেটা লিখে দিলেন ব্র্যাকেটে সাবপালমোনারি ইফিউশন। ওকে, দ্যাট ওয়াজ দ্য নেক্সট অ্যাপ্রোচ, আল্ট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন, এবং ওই অ্যাসপিরেটেড ফ্লুইডের মধ্যে ফিজিক্যাল টেস্ট, বায়োকেমিস্ট্রি, সাইটোলজিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল এজা এবং জিন এক্সপার্ট, এই টেস্টটা তখন এখানে সম্পূর্ণরূপে এনশিওর করা হলো। বাট ইম্পর্টেন্ট কথা, যখন এই টেস্টটা করতে দিল পেশেন্টের পার্টি, তখন আমাদের কাছে এসে বললেন, যেহেতু স্যারের চেম্বার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা কাজ করতাম, আমাদের কাছে এসে বললেন যে এত ইনভেস্টিগেশন আমরা করব না, এত ইনভেস্টিগেশন করে কোনো রোগ নির্ণয় হচ্ছে না। ঠিক আছে, এই কথাটা স্যারের কাছে আমরা আমরা নিয়ে গেলাম, স্যার সুন্দর করে কাউন্সিলিং করে বলে দিলেন যে এইখানে পানি, এই পানিটা একটু দুর্বোধ্য ভাবে বোঝা যাচ্ছে, এই পানিটা যদি আমরা একটু বের করে ফেলি তাহলে ওনার, এবং এটা যদি ঠিকমতো টেস্ট করে ফেলি তাহলে এই চিকিৎসাটা দিলে ওনার জ্বরটা সেরে যাবে, উনি ভালো হয়ে যাবেন। এবং দ্যাট ওয়াজ এ ভেরি গুড কাউন্সিলিং, যতখানি না আমি আপনাদেরকে বললাম তার চাইতে অনেক সুন্দরভাবে সেই কাউন্সিলিংটি করা হয়েছিল। এবং আলটিমেটলি পেশেন্ট এখানে আমাদের সাথে অ্যাগ্রি করলো, মানে স্যারের সাথে। এবং এখান থেকে দেখা যাচ্ছে আল্ট্রাসাউন্ড করে দেয়ার ইজ এ অলমোস্ট আপনার 100-200 ml এর মতো ফ্লুইড ছিল, একটু স্ট্র কালার, এবং দ্যাট ওয়াজ এক্সুডেটিভ, এডিএস সিগনিফিকেন্ট, এর মধ্যে জিন এক্সপার্টও পজিটিভ ছিল। এবং যখন পেশেন্ট ফলো আপ ইনভেস্টিগেশনে আসলো, স্যার আবার আমাদেরকে ডাকলেন, ডেকে বললেন এই জায়গাটা পালপেট করার জন্য। এবং প্যালপেট করে আমরা দেখলাম যে এই জায়গায় যে একটা কিছু ঘষটা হাতে অনুভূতির মতো বোঝা যাচ্ছে, এবং দ্যাট ওয়াজ দ্য টিপিক্যাল পালপেবল প্লুরাল রাফ, উইচ ইজ ফার্স্ট টাইম আমি দেখেছিলাম। সো দ্যাট ওয়াজ দ্য পালপেবল প্লুরাল রাফ ফলো আপ ইয়ের টেস্ট ইয়ের মধ্যে, এবং দ্যাট ওয়াজ এ কেস অফ টিউবারকুলাস প্লুরাল ইফিউশন। এবং অ্যান্টিটিবি ওয়াজ স্টার্টেড, এবং অ্যান্টিটিবি স্টার্টেড করার 1 মাস পরে অল দ্য সিমটমস ওয়ার গন, এবং পেশেন্টের ফেস ছিল এ বিট হ্যাপি ফেস লাইক দিস। সো দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট কেস। নাও অ্যানাদার কেস হুইচ ইজ, মানে স্যারের চেম্বার থেকে আমাদের দেখা, সেটা হচ্ছে কেস 3.2। এই পেশেন্টটা, ইট ওয়াজ এ ভেরি বিট হাই প্রোফাইল কেস। পেশেন্ট কেম টু আস উইথ হাইপারটেনশন অন ফলো আপ। যখন আমরা দেখলাম এটা ফিমেল ছিল অফ 40 ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি, টিপিক্যাল যে 40 তা না, এটা ফলো আপে পেশেন্ট, আগে থেকে নোন কেস অফ হাইপারটেনশন। ঠিক আছে, আমরা দেখলাম পেশেন্টের নোন কেস অফ হাইপারটেনশন, বেসলাইন ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে, এবং প্রথম দিকে আসলে তেমন কোনো মানে গ্রস কোনো কিছু ছিল না। পেশেন্টকে অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়া হলো, অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়ার পরে পেশেন্টকে আবার ফলো আপে রাখা হলো। ফলো আপে রাখা হলো, পেশেন্ট মাঝে মাঝে আসে, প্রতি 2-3 মাস পর ফলো আপে আসে। নেক্সট ফলো আপে যখন আসলো, পেশেন্ট এসে কমপ্লেন করছে একটু ফ্যাটিক এবং উইকনেস। ওকে, আমরা টিপিক্যালি ফ্যাটিক এবং উইকনেস থাকলে অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছে, এই কন্ডিশনে পেশেন্টের সম্ভবত এসি ইনহিবিটর বা এআরবি এরকম সামথিং কিছু একটা পাচ্ছিল, আমি আই এম নট শিওর অ্যাকচুয়ালি, অ্যামডোক্যালও পেতে পারে, আমার এটা অ্যাকচুয়ালি মনে নেই। স্যার একটা পেশেন্টকে ফলো আপেও ইনভেস্টিগেশন করতে দিলেন, ফ্যাটিক তেমন একটা উইকনেস নেই কিন্তু একটু ফ্যাটিক কমপ্লেন করছে। সো স্যার ফলো আপে একটা ক্রিয়েটিনিন ইলেক্ট্রোলাইট করতে দিলেন, এবং বিঙ্গো, পটাশিয়াম ওয়াজ 1.9। ফার্স্ট ফলো আপ ভিজিটে পটাশিয়াম 1.9। এই কন্ডিশনে ইমিডিয়েট নেক্সট অ্যাপ্রোচ শুড বি ইসিজি। ইসিজির পরে পটাশিয়ামের সাথে একটা আইভি নর্মাল স্যালাইন দেওয়া উচিত। এবং এই যে হাইপোক্যালিমিয়া উইথ হাইপার টেনশন, এই কন্ডিশনে অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করতে দেওয়া উচিত উইথ অ্যাড্রেনাল অ্যাটেনশন। সো দেখেন, এই যে কন্ডিশন, যখনই রুগীটা আসলো, স্যার একটা পটাশিয়াম করতে দিয়ে দেখলো 1.9। এটা রাতের বেলা ঘটনা, আমি এক্স্যাক্টলি মানে স্মৃতিটা আমার মনে আছে। স্যার সাথে সাথে ইসিজি করতে দিলেন, এবং দ্যাট ইসিজি কন্টেন্ট ইউএফ। ঠিক আছে, স্যার তখনই বললেন যে আপনাকে ভর্তি হতে হবে, বাসায় যাওয়া যাবে না। পেশেন্ট পার্টির সাথে স্যার কাউন্সিলও করলেন, এবং নর্মাল স্যালাইনের সাথে আইভি পটাশিয়াম অ্যাডভাইস দিয়ে পেশেন্টকে অ্যাডমিট করে দিলেন। আল্ট্রাসাউন্ড সাথে সাথে করতে দিয়েছিলেন, আল্ট্রাসাউন্ডতে দেয়ার ওয়াজ এ অ্যাড্রেনাল অ্যাডেনোমা, এবং সাথে সাথে আমরা আল্ট্রাসাউন্ডতে পেয়ে গেলাম একটা অ্যাড্রেনাল টিউমার। যখনই অ্যাড্রেনাল টিউমার দিলাম, পেশেন্ট সম্ভবত আগে থেকে কোনো মেডিসিন পাচ্ছিল, পরবর্তীকালে রেডিন অ্যালডোস্টেরন টেস্ট অনুযায়ী ইট ওয়াজ এ কেস অফ সাসপেক্টেড অ্যালডোস্টেরন সিক্রেটিং অ্যাডেনোমা। ওকে, এবং ইট ওয়াজ এ কেস অফ কন সিনড্রোম। এবং রুগীটা সাবসিকুয়েন্টলি সার্জারি হলো, সার্জারি পরে পেশেন্ট কিন্তু অনেকটা ইমপ্রুভ করে গেল। সো দিস ইজ ওয়ান অফ দ্য ফিউয়েস্ট কন্ডিশন, যদি আপনি আর্লি ডায়াগনোসিস করেন, হাইপার টেনশন ক্যান বি কিওর্ড। সো এই যে দুটা ইম্পর্টেন্ট কথা, যে ইনভেস্টিগেশন সামটাইমস ভেরি হেল্পফুল ইন অর্ডার টু মেক এ গুড ডায়াগনোসিস।
কারণ এই যে সেকেন্ড ফলো আপ ভিজিটে স্যার যদি ওই ইনভেস্টিগেশন গুলো না দিতেন জাস্ট ফর ফ্যাটিক এন্ড উইকনেস, আসলে তেমন কোনো কিছু কমপ্লেন ছিল না, যদি ইনভেস্টিগেশন গুলো না দিতেন অ্যাজ এ অ্যান্টি হাইপারটেনসিভ পেশেন্ট, তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিসটা হতো না। সো রেশনাল গাইডলাইন বেস ইনভেস্টিগেশন আর লাইফ সেভিং, এবং সামটাইমস এটা কিন্তু ডিজিজ ডায়াগনোসিস করতে হেল্প করে। এবং 2 নম্বর ইম্পর্টেন্ট কথা, যখনই আমি রেশনাল গাইডলাইন বেস ইনভেস্টিগেশন দিব, তখন আমাকে পেশেন্টকে প্রপার কাউন্সিলিং ইজ ম্যান্ডেটরি। সো থ্যাংক ইউ সো মাচ। লেকচারটা ভালো থাকলে সবাই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।